আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি ডাক্তার মোহাম্মদ ফিরোজ মাহমুদ, প্রভাষক, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। আলোচনা করছি অর্গানন অফ মেডিসিন তৃতীয় বর্ষে। হোমিওপ্যাথির যে বিজ্ঞান তাহারই অর্থ অর্গানন অফ মেডিসিন। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির বৈজ্ঞানিক সমীক্ষা, জীবন বিজ্ঞানীদের সুস্থ মানব সমাজ প্রতিষ্ঠা আগ্রহী সর্বস্তরের বিজ্ঞানীদের জন্য পথ নির্দেশক এই অর্গানন অফ মেডিসিন। তাই হোমিওপ্যাথিতে অর্গানন অফ মেডিসিনের প্রচুর গুরুত্ব এবং লক্ষণীয় বিষয়। বিজ্ঞানসম্মত আরোগ্যকলা হোমিওপ্যাথিক চিকিৎসা বিধানকে সম্যকভাবে আয়ত্ত করিতে হইলে অর্গানন অফ মেডিসিন শুধু পাঠ করলেই চলিবে না, ইহা যথাযথ হৃদয় অঙ্গন করিতে হইবে। ইহার নির্দেশ যথাযথ অনুসরণ রোগী ক্ষেত্রে প্রয়োগ করিতে হইবে। ইহার যথাযথ অনুসরণ ও প্রয়োগের মধ্যেই চিকিৎসকের জীবনের সাফল্য ও রুগ্ন মানুষের আরোগ্যের উত্তম আদর্শ নির্ভরশীল। হোমিওপ্যাথি সদৃশ বিধান অন্যতম শ্রেষ্ঠ আরোগ্যকলা হিসেবে সুপ্রতিষ্ঠিত করায় অভিপ্রায় ডাক্তার সামিয়ান হানিম্যান 1810 খ্রিস্টাব্দে অর্গাননের প্রথম সংস্করণ প্রকাশ করেন। বাস্তব অভিজ্ঞতার আলোকে হোমিও বিজ্ঞানকে পরিপূর্ণতা পথে আগাইয়া নেওয়ার জন্য তিনি ক্রমশ ইহার সংস্করণ সাধনে প্রবৃত্ত হন। সে কারণে 1819 খ্রিস্টাব্দে দ্বিতীয় সংস্করণ, 1824 খ্রিস্টাব্দে তৃতীয় সংস্করণ, 1829 খ্রিস্টাব্দে চতুর্থ সংস্করণ, 1833 খ্রিস্টাব্দে পঞ্চম সংস্করণের আত্মপ্রকাশ করেন। ডাক্তার সামিয়ান হানিম্যান মৃত্যুর প্রাক্কালে 1842 অথবা 1843 খ্রিস্টাব্দে পূর্ণাঙ্গ হোমিও বিজ্ঞান অর্গাননের শেষ সংস্করণ পাণ্ডুলিপি আকারে মানুষের হাতে উৎসর্গ করিয়া যাইতে সক্ষম হয়েছেন। এই ষষ্ঠ সংস্করণের অর্গানন অফ তৃতীয় বর্ষের ডিএসএমএস পাঠ্য বিষয়ের আমি আজকে আলোচনা করব 231 নম্বর সূত্রের। 231 নম্বর সূত্রের প্রথমে আমরা শুরু করব ইন্টারমিটেন্ট ডিজিজ। কি শুরু করব? ইন্টারমিটেন্ট ডিজিজ। ইন্টারমিটেন্ট ডিজিজ অর্থাৎ সবিরাম রোগ। সবিরাম রোগ কি? আমরা সবিরাম রোগের জানতে চাইলে যেটা বলা হয় যে রোগ নির্দিষ্ট সময় হোয়াট ইজ intermittent disease। ইন্টারমিটেন্ট ডিজিজ যে রোগ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার উপস্থিত হইয়া তাহাকেই সবিরাম রোগ বলে। যে রোগ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার উপস্থিত হইয়া থাকে তাহাকেই সবিরাম রোগ বলে। অন্যভাবে বলা যায় যে সকল রোগ কতকগুলি সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় লক্ষণ সমষ্টি লইয়া একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনঃ উপস্থিত হয় তাহাকেই সবিরাম রোগ বলে। সবিরাম আমরা এবার জানব সবিরাম রোগ কত প্রকার। সবিরাম রোগ কত প্রকার?
কত প্রকার? সুবিরাম রোগ কত প্রকার? সুবিরাম রোগ প্রধানত দুই প্রকার বলা যায়। 200 অর্গানন অফ মেডিসিনের 231 নং সূত্রে ডাক্তার হানিম্যান সুবিরাম রোগের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই সুবিরাম রোগকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। এক, জ্বরযুক্ত সুবিরাম রোগ, দুই, জ্বরবিহীন সুবিরাম রোগ। সুবিরাম রোগকে এই দুইটি অংশে ভাগ করা হয়েছে। তাহলে আমরা উদাহরণস্বরূপ সুবিরাম রোগ ও জ্বরবিহীন রোগ সম্পর্কে এখন জানব। সুবিরাম রোগ, জ্বরযুক্ত রোগ প্রথমে জানবো হলো জ্বরযুক্ত রোগ। জ্বরযুক্ত সুবিরাম রোগ। সুবিরাম রোগ কি? জ্বরযুক্ত সুবিরাম রোগ কি? জ্বরযুক্ত সুবিরাম রোগ বলতে যাহারা একই ধরনের একইভাবে নির্দিষ্ট সময় পর বারবার জ্বরযুক্ত সুবিরাম রোগে আক্রান্ত হয় তাহাকেই জ্বরযুক্ত সুবিরাম রোগ বলে। যেমন নানা জাতীয় সুবিরাম রোগ, উদাহরণস্বরূপ বলা যায় যেমন নানা জাতীয় সুবিরাম রোগ। আরেকটা আমরা বলতে পারি সেটা হলো জ্বরবিহীন সুবিরাম রোগ কি? এখন জানব জ্বরবিহীন সুবিরাম রোগ কি। জ্বরবিহীন যে সকল রোগ সুবিরাম জ্বরের মতো নির্দিষ্ট সময় পর বারবার আসিয়া থাকে তাকে জ্বরবিহীন সুবিরাম রোগ বলে। যেমন বহুদিন জাতীয় শিরপ্রায় ভুগিতেছে, একটা রোগী যে বহুদিন জাতীয় শিরপ্রায় ভুগিতেছে, এটা একটি সুবিরাম রোগ। ঋতুকালীন তরল, মহিলাদের ঋতুকালীন তরল ভেদ বমি প্রভৃতিও সুবিরাম রোগের মধ্যে পড়ে। এরপরে আমরা জানব সুবিরাম রোগের নাম। সুবিরাম রোগের নাম। সুবিরাম রোগের নাম। সুবিরাম রোগের নাম বলতে আমরা 4টি রোগকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সেটা হলো সুবিরাম জ্বর, বহুদিন স্থায়ী শিরপীড়া, ঋতুকালীন তরল ভেদ বমি, বহুদিন জাতীয় আমাশয়। এই 4টা রোগ বেশি সুবিরাম মানুষের মধ্যে আমরা বেশি লক্ষ্য করতে পারি এবং লক্ষ্য করি। আমরা চিকিৎসকরা যারা কন্টিনিউ চিকিৎসা করি, চেম্বার করি, তারা আসলে জানতে পারি এই 4টি রোগে সুবিরাম মানুষের মধ্যে বহুদিন থাকে। এরপরে আমরা 231 নম্বর সূত্রে আসব। এরপরে আলোচনা হচ্ছে পর্যায়শীল ব্যাধি কাহাকে বলে। সুবিরাম রোগের পরে পর্যায়শীল ব্যাধির পরিচয় আমরা জানব। শীল ব্যাধি। পর্যায়শীল ব্যাধি, তাহলে আমরা পর্যায়শীল ব্যাধি কাকে বলে এটা আমরা জেনে নেই। যে সকল ব্যাধি একটি নির্দিষ্ট সময় পর একই প্রকার লক্ষণরাজি লইয়া প্রকাশিত হইয়া এবং একটি নির্দিষ্ট সময় পর আবার অন্তর্হিত হইয়া যায়, অর্থাৎ 2টি বা 3টি অবস্থা পর্যায়ক্রমে পুনঃ পুনঃ দেখা দেয়, তাহাদিকেই আমরা পর্যায়শীল ব্যাধি বলবো। যেমন হাত পায়ের জ্বালা ভালো হইয়া চক্ষু প্রদাহ, চক্ষু প্রদাহ ভালো হইয়া হাত পায়ের জ্বালা, এই ধরনের ক্যাটাগরির রোগকে আমরা পর্যায়শীল ব্যাধি বলে আখ্যায়িত করব। এরপর আমরা আলোচনা করতেছি পর্যায়শীল ব্যাধির মূল উৎস কোথায়। পর্যায়শীল ব্যাধির মূল উৎস, পর্যায়শীল ব্যাধির মূল উৎস। তাহলে পর্যায়শীল ব্যাধির মূল উৎস আমরা কোথায় পাবো?
পর্যায়শীল ব্যাধি মূল উৎস হইল ছোরা। ইহার অধিকাংশই ছোরা উপবিষ এবং এইগুলি চিররোগের অন্তর্গত থাকে। তাহলে কারো ভিতরে যদি ছোরা অতিবাহিত হয়, উপবিষ অতিবাহিত হয় কোনো রোগীর ভিতর, তাকে পর্যায়শীল ব্যাধির মধ্যে ব্যাধিকৃত রোগী বলবো আমরা। আর এইসব রোগ নির্দিষ্ট সময় পরপর বারবার আসে, এটা মূল কারণই হলো ছোরা। তাহলে আমরা পর্যায়শীল ব্যাধির মূল উৎস কীভাবে জানলাম? ছোরা এবং উপবিষ হলো পর্যায়শীল ব্যাধির মূল উৎস। এরপরে আমরা জানবো পর্যায়শীল ব্যাধি কী রূপে আরোগ্য করা যায়। পর্যায়শীল ব্যাধি কী রূপে কি রূপে আরোগ্য করা যায়? আরোগ্য করা যায়। পর্যায়শীল ব্যাধি আমরা কি রূপে আরোগ্য করতে পারি এইটা এখন আমরা জানব। এই সকল ব্যাধি আরোগ্য করিতে হইলে চিররোগের চিকিৎসার ন্যায় ছোরা বিনাশক ঔষধ দ্বারা চিকিৎসা করিতে হয়। অনেক সময় ইহা আভ্যন্তরিক উপদংশ বিষের সহিত মিশ্রিত থাকে এবং থাকতে পারে। এইরূপ ক্ষেত্রে ছোরা বিনাশক ঔষধের সাথে পর্যালোচনা ক্রমে কিংবা পর্যায়ক্রমে উপদংশনাশক ঔষধ ব্যবহার করিয়া চিকিৎসা করিতে হয়। উপদংশনাশক ঔষধ ব্যবহার না করে আসলে পর্যায়শীল ব্যাধি নিরূপণ করা যায় না। ডাক্তার সামিয়ার হালিমেন পর্যায়শীল ব্যাধির উপর খুব গুরুত্ব আরোপ করেছেন। ডাক্তারদের বারবার নির্দেশ করেছেন এই বিষয়টা যেন তারা মনোযোগের সহিত দেখেন। এখন পর্যায়শীল ব্যাধির 4টি নাম আমরা লিখব। আমরা জানবো এবার পর্যায়শীল ব্যাধির 4টি ব্যাধির নাম। ব্যাধির নাম পর্যায়শীল ব্যাধির 4টি নাম। পর্যায়শীল ব্যাধির 4টি নাম আমরা পর্যায়ক্রমে জানব। উদারাময়, শিরপীড়া। পর্যায়শীল ব্যাধির আরও আছে, সেটা হলো কোষ্ঠবদ্ধতা, উদারাময়। পর্যায়শীল ব্যাধি চক্ষু প্রদাহ, হাত পায়ের বেদনা। এই 4টি ব্যাধি পর্যায়ক্রমে একটা মানুষের শরীরে যখন আসবে তখন আমরা একে পর্যায়শীল ব্যাধি হিসেবে ঘোষণা করতে পারি। এরপরে আমরা আলোচনা করব 4টি পর্যায়শীল ক্রিয়া বিশিষ্ট ঔষধের নাম। এরপরে আমরা আলোচনা করব 4টি পর্যায়শীল ক্রিয়া বিশিষ্ট ঔষধের নাম। 4টি পর্যায়শীল ক্রিয়া বিশিষ্ট ঔষধের নাম। ঔষধের নাম 4টি পর্যায়শীল ব্যাধি ক্রিয়া বিশিষ্ট ঔষধের নাম হলো, প্রথমে আমরা জানব ব্রানিয়া, দ্বিতীয় রাস্টক্স, তৃতীয় বেলেডোনা, চতুর্থ ঔষধটা ইগনেশিয়া। পর্যায়শীল ব্যাধির জন্য আমরা এই 4টি ঔষধ সচরাচর ব্যবহার করে থাকি। লক্ষণ অনুযায়ী এই 4টি ওষুধ পর্যায়ক্রমে আমরা ব্যবহার করে থাকি। আর এই 4টি ওষুধের মাধ্যমেই পর্যায়শীল ব্যাধি নির্মূল করা সম্ভব হয়। আরও ওষুধ আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব পরবর্তী কোনো ক্লাসে। তাহলে আমরা জানলাম ইন্টারমিডিয়েট ডিজিজটা কি, কত প্রকার, কি এর 4টি প্রকার এবং ক্রিয়াশীল
অবস্থা সম্পর্কে জানলাম, যে কি কি রোগ পর্যায়শীল হয় এটা জানলাম, পর্যায়শীল ব্যাধিটা কি, হ্যাঁ, কীভাবে আর নির্মূল করা যায় এটা জানলাম। এখন আমরা জানবো অর্গানন অফ মেডিসিনের 231 সূত্রের ডাক্তার হানিম্যান উপদেশ দিয়েছেন, অর্গানন অফ মেডিসিন গ্রন্থে উপদেশ দিয়েছেন যে সকল রোগ সবিরাম জাতীয় সেই সকল রোগের প্রতি বিশেষ মনোযোগী হওয়া বাঞ্ছনীয়। এছাড়াও ডাক্তার হানিম্যান আরও বলেছেন অনেক রোগ রয়েছে যেগুলো সবিরাম জ্বরের ন্যায় নির্দিষ্ট সময় পর পর বারবার দেখা যায়, যেগুলি স্পষ্ট জ্বর নয় অথচ সবিরাম রোগের মতো, অথচ সবিরাম জ্বরের মতো ব্যাধি। এইরূপ ব্যাধিসমূহ এবং অনির্দিষ্টকাল পর পর কোনো ব্যাধি অন্য কোনো প্রকার ব্যাধির সহিত পর্যায়ক্রমে আসিতে দেখা যায়। এই ধরনের রোগসমূহ নির্দিষ্ট সময়ের পুনঃ পুনঃ আত্মপ্রকাশ করে, এগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। এটা আমাদের অর্গানন অফ মেডিসিনের ডাক্তার ক্রিস্টিয়ান স্যামুয়েল হানিম্যানের উপদেশ। তিনি বলেছেন যে পর্যায়শীল ব্যাধি এবং সবিরাম ব্যাধির মধ্যে কিভাবে আসলে আমরা বুঝতে পারবো, সেটা হলো কি, যেমন হাত পায়ের বেদনা ভালো হয়ে চক্ষু প্রদাহ আবার দেখা দেয়, আবার চক্ষু প্রদাহ ভালো হয়, আবার হাত পায়ের বেদনা দেখা দেয়। এই ধরনের পর্যায়শীল রোগী কিছুদিন মানসিকভাবে খুব ভালো থাকিত, আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা প্রচুর ক্ষুধা প্রভৃতি প্রকাশ পাইতে থাকিত। আবার কয়েকদিন পর ইহার বিপরীত অবস্থা দেখা যাইত এবং রোগী খুবই কষ্ট পাইত। এই পর্যায়ক্রমিক রোগগুলির চিকিৎসক এই ধরনের পীড়াগুলি খুব সতর্কতার সহিত লক্ষ্য করিবেন, কেননা এই সকল পীড়াগুলির পরিবর্তন নির্ণয় করিতে খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং সময় প্রয়োজন বিধায় এগুলি খুবই কষ্টসাধ্য। তারপরেও একজন চিকিৎসকের তীক্ষ্ণ জ্ঞানের মাধ্যমে, তীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে একটা রুগীকে সারানোর জন্য আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা সোরা, সিফিলিস, বিভিন্ন উপবিষ এগুলো ধ্বংসের জন্য আমাদের হোমিও পাঠ্য পুস্তকে যেসব মায়োজোমেটিক ওষুধগুলো আছে এগুলোর মাধ্যমে নির্মূল করতে পারি। তাই আমরা জানতে পারি যে পর্যায়শীল ব্যাধি এবং সবিরাম ব্যাধি চিকিৎসা হোমিওপ্যাথিতে সুন্দর এবং সুন্দর সুন্দর মেডিসিন আমাদের অর্গানন অফ মেডিসিনে আমাদের চিকিৎসা গুরু, আমাদের আবিষ্কারক, হোমিওপ্যাথিক আবিষ্কারক শ্রদ্ধেয় ডাক্তার স্যামুয়েল হানিম্যান সুন্দরভাবে উপস্থাপন করেছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো সূত্র নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।